না না, বেশি বেশি দরকার নাই আমার মনে হয়। ঠিক আছে তো, আপনারা শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আপনারা রেডি হলে শুরু করবো আর কি। সোজা করে কিভাবে বসা যায় দেখতে খুব অসুন্দর লাগতেছে, এটা টেলিভিশনে খুব খারাপ দেখাবে। এটা দেখতে খুব না, ডাবলিং করা ঠিক হবে না। প্রয়োজনে ভিতর থেকে একটা চেয়ার আনা, এটা ইয়ে করেন, এটা চেয়ার আনান, এটা আগান, একটা চেয়ার ঢুকান ওখান থেকে প্রয়োজনে। বুঝাতে পারিনি? ডাবল করে না, ঠিক হবে না বলতেছে। রেডি সবাই? এখন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মত বিনিময় করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে গত 3 দিন ধরে কক্সবাজারে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছে রোহিঙ্গাদের উপরে। গত 25শে আগস্ট মানে গতকালকে ছিল আপনার 2017 সালে যে গণহত্যা শুরু হয় আরাকানে রোহিঙ্গাদের উপরে, সেটার 8ম বার্ষিকী, এবং সেই উপলক্ষে মেইনলি এই সম্মেলনটা আয়োজন করা হয়েছে। এবং এই সম্মেলনের কিছু স্পেশাল দিক আছে। বাংলাদেশে আপনারা জানেন যে হাসিনার আমলেও এই রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু সেটার লক্ষ্য ছিল একটা নোবেল পুরস্কার। সমস্যাটা সমাধান করবার জন্য আসলে মৌলিক কাজ গত 7-8 বছরে হয় নাই। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে রোহিঙ্গাদের এই বিষয়টা, যেটা প্রায় হারিয়ে গিয়েছিল হাসিনার আমলে, গত বছর এটা প্রফেসর ইউনূস জাতিসংঘে গেলেন এবং জাতিসংঘের মহাসচিবকে উনি দাওয়াত দিয়ে বাংলাদেশে এনেছেন। এবং আপনাদের মনে থাকার কথা যে আমাদের মতো ছোট একটা দেশে অথবা কম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে জাতিসংঘের মহাসচিবরা 4 ঘন্টার জন্য 6 ঘন্টার জন্য আসেন, অন্য একটা দেশে যাবার পথে তারা যাত্রা বিরতি করেন। কিন্তু সেইখানে প্রফেসর ইউনূসের দাওয়াতে জাতিসংঘের মহাসচিব মহোদয় উনি 4 দিন বাংলাদেশে ছিলেন। তার ভিতরে একদিন উনি রোজা রেখেছেন, রমজান মাস ছিল আপনাদের মনে থাকার কথা। এবং উনি রোহিঙ্গা ক্যাম্পে এসে রোহিঙ্গাদের সাথে এই ইফতার করেছেন এবং পাঞ্জাবি পরেছেন, টুপি পরা ছিল, খেয়াল করেছেন কিনা। প্রফেসর ইউনূসও সেদিন বলেছেন যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আগামী বছরের মধ্যে যেন কোনো সুখবর দেয়া যায়, এরকম একটা কথাও তখন এসছে। তো আমাদের তরফ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে রিয়েলি ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টাকে আবার আন্তর্জাতিক মহলে গুরুত্বের সাথে তুলে নিয়ে আসা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। দ্বিতীয়ত যেটা হয়েছে, এর আগে আপনারা দেখেছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে আওয়ামী লীগ সরকারের ব্যাপক ব্যবসা বাণিজ্য হয়েছে। তাদেরকে দেখায়া প্রজেক্ট আনা, হাজার হাজার কোটি টাকার এইড, এগুলো লুটপাট, কিছু আমলা, কিছু আওয়ামী লীগের লোকাল এবং কেন্দ্রের নেতাকর্মী, তারপরে আওয়ামী লীগের সরকারের লোকজন মিলায় ব্যাপক দুর্নীতি হয়েছে এখানে। এবং মানে এইডের টাকাও কিভাবে লুটপাট করা যায়, এগুলো আমরা প্রচুর খবর পাচ্ছি আর কি। তো থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই 8ম বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে যত অংশীজন আছে সকল অংশীজনদেরকে দাওয়াত দিয়ে তারা এই সম্মেলনটা করেছে। আপনারা জানেন যাদেরকে নিয়ে এই সংকট, তাদেরকে কখনো আলোচনাতে সম্পৃক্ত করা হয় নাই। এই প্রথমবারের মতো আমরা দেখলাম, আপনারা যারা সাংবাদিক ভাইরা ভিতরে ছিলেন আপনারা দেখেছেন যে রোহিঙ্গা কমিউনিটির নেতৃবৃন্দরা এই 3 দিন প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং তারা পুরো দুনিয়ার সামনে তাদের গল্প, কষ্ট, ভোগান্তি, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছু খুলে বলেছেন। চোখের পানি দিয়ে বলেছেন, মুখ দিয়ে বলেছেন, না বলে বলেছেন। অনেক মানুষ আছে কথা না বলেই অনেক কথা বলতে পারে, সেই কষ্টের কথাগুলো ওনারা বলেছেন। তো এইটা আমাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট। এবং আপনারা জানেন যে একটা প্রসেস ফলো করে কিন্তু এই নেতৃবৃন্দকে ক্যাম্প থেকে আনা হয়েছে। এটা এরকম না যে আওয়ামী লীগের সাথে খায়খাতিল ছিল, কে লুটপাটে সাহায্য করতেছে তাদেরকে ওই লুঙ্গি পরায় ধরে নিয়ে আসলাম, ব্যাপারটা এরকম না। তারা কিন্তু কাইন্ড অফ ভোটাভুটি করেছে। পুরো এই 10 লাখ প্লাস রোহিঙ্গাদের ভিতরে কারা শিক্ষিত, কারা কারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, কারা শিক্ষক, কারা প্রফেশনাল আছেন, এইরকম সিভি কালেকশন করে করে কাইন্ড অফ এ ভোটাভুটি যাচাই বাছাই করে তারা প্রথমত 3800 প্রতিনিধি ঠিক করেছেন এই পুরো 2 ক্যাম্পের ভিতরে যত লক্ষ লক্ষ মানুষ আছেন। সেখান থেকে বাছাই করে আরো 500 লোক তারা ঠিক করেছেন। সেখান থেকে বাছাই করে তারা এই
50-60 জন রোহিঙ্গা নেতৃবৃন্দকে এইখানে এনেছেন আলোচনার জন্য। এইটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, কারণ যাদেরকে নিয়ে আলাপ তাদেরকে দরজার বাইরে রেখে আলাপ হইতে পারে না, অতএব এটা একটা ভালো দিক। তৃতীয়ত, এই সম্মেলনের যেটা ভালো দিক সেটা হচ্ছে যে আপনার সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সম্মেলনে ছিল। আপনারা জানেন সারা দুনিয়াতে এই প্র্যাকটিস আছে, রাষ্ট্র যখন কোনো সিরিয়াস সংকটের মধ্যে পড়ে তখন যেটা করতে হয় যে শুধুমাত্র সরকারি দল সমস্যাটা সমাধান করে না, সংসদে যে সকল রাজনৈতিক দল থাকে সবাইকে নিয়ে তারা সমাধানটা করবার চেষ্টা করে। এবং এইবারও তারা এটা করেছে যে ঐক্যমত্য কমিশনে, তারপরে হচ্ছে সংসদ প্লাজায় যে ঘোষণাপত্র পড়া হয়েছে, এখানে যে সকল বড় বড় দলগুলো রিপ্রেজেন্ট করেছেন তাদের প্রায় 8-10টা গুরুত্বপূর্ণ দলের নেতারা এখানে ছিল। বিএনপি, জামাত, চরমোনা, এবি পার্টি, এনসিপি সবার প্রতিনিধি ছিল। এবং এটা থাকবার কারণে যেটা হয়েছে, একটা পলিটিক্যাল সেশনও ছিল, শুধু রাজনৈতিক দলের বক্তব্য। এবং আমরা সবাই একো করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেই পদ্ধতি নিয়ে, যেই নীতি কৌশল নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করবার চেষ্টা করছে, যেই সরকারি ক্ষমতায় আসুক ফেব্রুয়ারি মাসে, তারা যেন এই পলিসিটা কন্টিনিউ করে। কারণ আপনারা জানেন যে সরকার বদল হয়ে যাওয়ার সাথে সাথে রাষ্ট্রের নীতি কৌশল বদলে গেলে এই রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক মহল কাজ করতে চায় না। এই জন্য তারাও বুঝতেছিল যে আমরা এমন একটা নীতি কৌশলে একমত হব কিনা যেটার সাথে আগামী দিনের রাজনৈতিক দল, সরকার সবাই একমত। এইটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট এবং এটা আমরা সবাই কালেকটিভলি করেছি। ফোর্থ হচ্ছে, আপনারা জানেন যে এই সম্মেলনটা হচ্ছে আগামী মাসের 30 তারিখে একটা সম্মেলন আছে নিউ ইয়র্কে, জাতিসংঘের মহাসচিব যেটা হোস্ট করছেন আমাদের অনুরোধের প্রেক্ষিতে, যেটা গত বছর প্রফেসর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে রিকোয়েস্ট করেছিলেন এবং হোল হাউস জেনারেল অ্যাসেম্বলি এটা অ্যাপ্রুভ করেছেন। সেই সম্মেলনে হচ্ছে যেই নীতিমালা অথবা কর্মকৌশল প্রস্তাব করা হবে, এই সম্মেলনের একটা সামারি সেখানে পেশ করা হবে সারা দুনিয়ার জন্য, যে এই 3 দিনের আলোচনাতে বাংলাদেশ কি মনে করে, এটার সমস্যার সংকটটা সমাধানটা কিভাবে হতে পারে। এরপরে হচ্ছে আরেকটা সম্মেলন হচ্ছে দোহাতে, সম্ভাবনা আপনার আছে ডিসেম্বর মাসে, যেন এটার একটা ফলো আপ থাকে কন্টিনিউয়াসলি। মায়ানমারের উপরে আন্তর্জাতিক মহলের যে প্রেশার, এই প্রেশারটা যেন অব্যাহত থাকে, সেটা চলছে। তো এই সবকিছু মিলিয়ে আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা ক্রাইসিসকে ডিল করবার জন্য যে উদ্যোগ নিয়েছে, যে কর্মপন্থা নিচ্ছে, আন্তর্জাতিক মহলকে অন্তর্ভুক্ত করে তাদের সাথে আমরা একসাথে কাজ করছি এবং করব, এবং সকল দল ওয়াদা দিয়েছে আগামী দিনে তারা এই কাজটা কন্টিনিউ করবে। ইভেন আমরা দেখলাম, আপনারা জানেন যে আইসিজেতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, গাম্বিয়া ওয়াইসির পক্ষ থেকে একটা মামলা করেছে এই জেনোসাইডের অ্যাগেনস্টে। সেই গাম্বিয়ার আইনজীবী প্রতিনিধিরাও কিন্তু প্রোগ্রামে ছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। তাহলে চিন্তা করে দেখেন যে কত ধরনের প্রতিষ্ঠান, জাতিসংঘ থেকে শুরু করে কমনওয়েলথ, ওয়াইসি, বিভিন্ন মুসলিম দেশ, আসিয়ান, বাংলাদেশে কর্মরত সকল রাষ্ট্রদূত, তাদের দূতাবাসের যে অফিসাররা সবাই এখানে এসছেন। সো এটা একটা হোলসেল একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। পার্টিকুলারলি আমরা ধন্যবাদ জানাই ডক্টর খলিলুর রহমান, যিনি সরকারের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়টা দেখাশোনা করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্টেক হোল্ডার, তারাও এখানে উপস্থিত ছিলেন। তা আমরা বোধ করছি যে আলোচনার মধ্য দিয়ে কিভাবে এই 10 লাখ প্লাস, এখন তো এটা বাড়তে বাড়তে 17-18 লক্ষ হয়ে গেছে, বাচ্চা হয়েছে প্রতি বছর, সবকিছু মিলিয়ে, এবং নতুন নতুন ইনফ্লাক্স আসছে। আজকেও আমরা রোহিঙ্গাদের সাথে কথা বলে যেটা দেখলাম, এখনো নাফ নদীর ওই পারে বিভিন্ন জায়গায় জায়গায় প্রচুর মানুষ অপেক্ষা করছে, কারণ ওই পারে মারামারি চলছে, গণহত্যা চলছে, গ্রামগঞ্জ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এবং এখন যেটা নতুন সংকট তৈরি হয়েছে, বার্মার সরকারও রোহিঙ্গাদেরকে বাধ্য করতেছে তাদের পক্ষে যুদ্ধ করতে। আরাকান আর্মির যারা সশস্ত্র বিদ্রোহীরা আছে, তারাও বাধ্য করছে তাদের পক্ষে যুদ্ধ করতে। এখন আপনি কোন পক্ষে যুদ্ধ করবেন? এবং টোপ দেওয়া হচ্ছে, মানে কোন পক্ষে গেলে নাগরিকত্ব পাবেন, কোন পক্ষে গেলে খাবার পাবেন, কোন পক্ষে গেলে লেখাপড়া কাগজপত্রের সুবিধাদি পাবেন। এই রকম একটা নতুন সংকট এখন রোহিঙ্গা সম্প্রদায়ের উপরে তৈরি হয়েছে। আগে একটা সমস্যা ছিল, একটা শত্রু ছিল, এখন অনেকগুলো স্টেক হোল্ডার ওখানেও তৈরি হয়েছে। তো এই প্রত্যেকটা সংকটকে মাথায় রেখে বর্তমান সরকার যে কর্মকৌশল নিয়েছে, আমরা বোধ করছি এটার যৌক্তিকতাগুলো রাষ্ট্রের কাছে, জনগণের কাছে তুলে ধরা। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শেষ দিকে 79, 80, 81-তে কিন্তু এরকম একটা সংকট তৈরি হয়েছিল। জিয়াউর রহমান হুমকি দিয়ে বার্মার সরকারকে বাধ্য করেছিল যারা পালিয়ে এসছে তাদের সবাইকে সম্মানের সাথে আবার ফেরত নিয়ে যাওয়া। 90-র দশকে বেগম খালেদা জিয়ার সরকারও কিন্তু 92-93 সালে এরকম একটা সংকটে পড়েছিল। সকল রোহিঙ্গা ফেরত যায় নাই,
তবে 2/3 মতো রোহিঙ্গারা তখন ফেরত গেছেন। তাহলে এর মানে হচ্ছে যে প্রিভিয়াসলি আমরা এই ধরনের ফেরত পাঠানোর ইতিহাস আমাদের আছে। আর সারা দুনিয়া যে পরিমাণ ওয়াদা করেছিল সেই ওয়াদাগুলো তারা কিন্তু আসলে রাখছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এইড যে পরিমাণ টাকা সাহায্য দেবার কথা, $12 ছিল, $10 ছিল, $8 ছিল, এটা এখন $6 নেমে আসছে। মানে আন্তর্জাতিক মহলেও কিন্তু সাহায্য দেবার প্রয়োজন অনেকটা কমে যাচ্ছে, তারা দিতে পারছে না অথবা দিচ্ছে না। তাদের ওয়াদা ছিল তারা বিভিন্ন দেশে রোহিঙ্গাদেরকে নিয়ে সেটেল করাবে, সেখানেও কিন্তু পশ্চিমা দেশগুলো সেই পরিমাণ সাড়া দেয় নাই। নদীতে করে, নৌকায় করে ভাসতে ভাসতে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে বহু মানুষ গেছেন রোহিঙ্গা সম্প্রদায়ের, অনেকেই নৌকা ডুবে মারাও গেছেন, কেউ কেউ তীরে ভিড়তে পেরেছেন। তো সেই প্রত্যেকটা সংকট সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররা এটা আলোচনা করেছেন। আমরা বোধ করছি এটা একটা হিস্টোরিক মাইলস্টোন ওয়ার্ক হয়েছে এবং আমরা এই কাজটার উপরে বিল্ড করতে চাই। এবি পার্টি এই পুরো আয়োজনকে স্বাগত জানাচ্ছে এবং এই উদ্যোগের সাথে কনসিস্টেন্টলি পলিসি ওয়াইজ এই সরকারের পলিসিকে আমরা সমর্থন করে যাব। এটার পক্ষে জনমত তৈরি করবার জন্য যে কাজ করা দরকার জনগণের হয়ে, রাষ্ট্রের হয়ে, সেটা আমরা করব। এবং আগামী দিনের যে কোনো সরকারের অংশীদার অথবা সংসদের অংশীদার যদি আমরা হই, তাহলে এই বাস্তবতাটা আমরা কনসিস্টেন্টলি মেনটেন করব। কারণ আমরা বোধ করছি এটার মধ্য দিয়ে হচ্ছে আমাদের সমাধান লুকায়িত আছে। এর মধ্য দিয়ে হচ্ছে আরেকটা বড় জিনিস যেটা এসছে, সেটা হচ্ছে যে লোকাল কমিউনিটির অনেকগুলো দাবি দেওয়ার এখানে বিষয় আসছে। এবং দেখবেন আজকে আমাদের দু একজন নেতা এখানে কথা বলেছেন যে স্থানীয়ভাবে পরিবেশ একটা সংকটের মধ্যে পড়ে গেছে এবং এই বিশাল পাহাড় কেটে পরিবেশের যে সংকট, এটা আমরা কিভাবে অ্যাড্রেস করব। আবার বিপরীত যুক্তি হচ্ছে যে মানুষের জীবন, যারা গণহত্যা থেকে পালিয়ে এসছে তাদের জীবনের নিরাপত্তার আলোচনা বাদ রেখে আপনি কি পাহাড় আর গাছপালার আলোচনা করতে পারেন কিনা। বাট রাষ্ট্র আকারে আমার দুটোর আলোচনা করতে হবে, কারণ দুটাই গুরুত্বপূর্ণ। আমার স্থানীয় যারা জনগোষ্ঠী আছে বাংলাদেশিরা, তাদের কিছু কিছু নতুন সংকট তৈরি হয়েছে। এখানে মাদকের ব্যবসার সমস্যা আছে, অস্ত্রের ব্যবসার সমস্যা আছে, গ্রুপিং এর সমস্যা আছে এবং কখনো কখনো জঙ্গিবাদের ইস্যু এখানে আলোচনা হচ্ছে। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি, স্থানীয় জনগণের সাথে আপনারা বসেন, কথা বলেন, তাদের যে কনসার্নগুলো আছে সেগুলো বসে অ্যাড্রেস করা দরকার। আমরা প্রত্যেকটা সংকটকেই, প্রত্যেকটা মাইক্রো এলিমেন্টকে গুরুত্বপূর্ণ মনে করি। কোনটা এটা মনে করছে না যে এটা বেশি গুরুত্বপূর্ণ অথবা কম গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং সেইটা আমাদেরকে ইকুয়াল প্রসেসে অ্যাড্রেস করতে হবে। এখন আমি জাতীয় বিষয় দিয়ে একটু কথা বলি। আপনাদের প্রচুর আগ্রহ থাকে ন্যাশনাল ইস্যু নিয়ে। জুলাই সনদের ব্যাপারে বারবার আলোচনা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে। আমরা বলেছি জুলাই সনদ যেই প্রসেসের মধ্য দিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করতে করতে আমরা একটা জায়গাতে এসেছি, একই প্রসেসে এটার বাস্তবায়ন নিয়েও আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। এবং সেই জায়গাতে আমরা বোধ করছি, আমরা আহ্বান জানিয়েছি ঐকমত্য কমিশনকে যে আপনারা মিটিং কল করেন, এজেন্ডাভুক্ত করে এটা আলোচনা করেন এবং বেশ কয়েকটা বিষয়ে রাজনৈতিক দলের বেশ কিছু চাওয়া পাওয়া আছে, সেই জায়গাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। যেমন ধরেন এককক্ষীয় সংসদ যদি হয়, সেখানে পিআর থাকবে কিনা। বাংলাদেশে বেশ কটা রাজনৈতিক দল এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের একটা দাবি তুলছে, এটা আলোচনা করে সমাধান করতে হবে। এটার ভিতরে ষড়যন্ত্র দেখবার প্রয়োজন নাই। কোনো আলোচনা, রাজনৈতিক প্রস্তাবের ভিতরে ষড়যন্ত্র দেখাটা আমরা অন্যায্য মনে করি। এই ষড়যন্ত্র দেখতে দেখতে কিন্তু হাসিনার পতন হয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অতএব কোনো রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল হয়ে আর একটা রাজনৈতিক দলের প্রস্তাবনাকে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র, এটা দেখবার দরকার নাই। বরং আমরা বোধ করছি আমরা আলোচনা করে যেভাবে অনেক বিষয়ে সমাধান করতে পেরেছি, এটাও সমাধান করতে পারবো। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, আমরা বারবার বলেছি বাস্তবায়নের একটা তরিকা অনেকগুলো আছে, সেটা ফরমান আকারে হোক, অর্ডিন্যান্স আকারে হোক, এখানে গণভোট আকারে হোক, কালেকটিভ সিদ্ধান্ত আকারে হোক, যেভাবেই হোক সেটাও আলোচনা করে সিদ্ধান্ত হওয়া দরকার। আমরা বোধ করছি নির্বাচনটা লিখিতভাবেই জুলাই সনদের অধীনে হওয়া দরকার, কারণ সংবিধান প্রায় অকার্যকর হয়ে গেছে। সংবিধানের কার্যকারিতা শতাংশের পরিমাণে হয় না, সংবিধানটা পুরোপুরি মানতে হয়। যেই রাষ্ট্র আমরা গণ অভ্যুত্থানের পরে এই সংবিধানটা পুরোপুরি মানতে পারছি না অথবা পারা সম্ভব না। অতএব সেই জায়গায় সংবিধানের অধীনে নির্বাচনের আলোচনাটা যারা করছেন তারা সংবিধানকে এবং এই গণ অভ্যুত্থানকে সংকটের মুখে ফেলছেন। এই জন্য আমরা বোধ করছি আমাদের প্রস্তাব, আমরা বারবার বলেছি নির্বাচন, নির্বাচিত সংসদ এবং সংসদ সদস্যদের শপথ সবকিছু জুলাই সনদের অধীনে হইতে হবে। আদারওয়াইজ গণ অভ্যুত্থানের যে নৈতিকতা, গণ অভ্যুত্থানের যে লেজিটিমেসি, বৈধতা, সেইটা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হবার জায়গা থেকে যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সনদে আসা দরকার, সেটা হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল সহ গণ অভ্যুত্থানের যারা পরাজিত শক্তি ছিল,
গত বছর যারা গণহত্যায় লিপ্ত ছিল, বৈধ অবৈধভাবে নির্বাচন করে, রাতের নির্বাচন করে দিল্লির আধিপত্যবাদ কায়েম করবার জন্য কাজ করেছে, সেই রাজনৈতিক দলগুলোর রাজনীতি করতে পারা এবং নির্বাচন করতে পারার অধিকার নিয়েও জুলাই সনদে লেখা থাকতে হবে এবং সেটা আমাদের ঐকমত্যের মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্তে আসতে হবে। এবি পার্টির পজিশন হচ্ছে এই সবগুলা বিষয়ে আমরা আমাদের মতামত দেব। মতামতের ব্যাপারে সিরিয়াসলি বড় বড় দলগুলোর সাথে আমাদের দ্বিমত আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে ফেব্রুয়ারির নির্বাচন পিছানোর কোনো দাবি আমরা তুলব না। এটা হলো আমাদের পলিসি পজিশন। কারণ আমরা বরাবরই বলেছি যে নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপরে আমরা আস্থাশীল ছিলাম। উনি যেই তারিখে নির্বাচন দেবেন সেটাকে আমরা ন্যায্য মনে করব। উনি যদি সবার সাথে আলোচনা করে মনে করেন যে নির্বাচনের প্রস্তুতি ভালো 2 মাস আগায় নিয়ে আসবেন, ওটার সাথেও আমরা একমত। উনি যদি মনে করেন যে না আমি 2 মাস পিছায় নেব, ওটার সাথেও আমি একমত। আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে যে কথা বলেছে, প্রফেসর ইউনূসের উপরে আমরা আস্থা রেখেছি। নির্বাচনের ব্যাপারে আমাদের পজিশন তাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সাথে আমরা গিয়ে সাক্ষাৎ করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে করবার অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা বোধ করছি। এই চ্যালেঞ্জগুলো এবং ইতিমধ্যে দেখেছেন একটা আপিল শুনানিতে নির্বাচন কমিশনে যে ঘটনা ঘটে গেছে, অতএব এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সক্ষমতা আস্থার ব্যাপারে প্রশ্ন তৈরি হয়েছে। অতএব সেই জায়গাতে গত সপ্তাহে আমরা নির্বাচন কমিশনকে বলেছি আপনাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে, কিন্তু এর মানে এটা না যে নির্বাচন হবে না, নির্বাচন হইতে দেওয়া হবে না, অথবা নির্বাচন হইতে পারবে না এই দাবি তুলে সংকট তৈরি করা। আমরা বোধ করছি এমন একটা সংকট তৈরি হইলে এটার বেনিফিশিয়ারি হবে ভারত, আমাদের পতিত আওয়ামী সরকার এবং জাতীয় পার্টি সহ এই যে ফ্যাসিস্ট অলিগার্ক আছে তারা বেনিফিশিয়াল হবে। অতএব কোনোভাবেই গণতন্ত্রের যে যাত্রাপথ তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এখান থেকে ফেরত যাওয়া অথবা এটাকে পস্টপন করাটা আমাদের সম্মিলিত স্বার্থের পক্ষে থাকবে না। তো এটা হচ্ছে আমাদের এবি পার্টির পক্ষ থেকে পলিসি পজিশন। কিন্তু জুলাই সনদের ব্যাপারে আমাদের এই যে ইস্যুজ আছে, এই বিষয়গুলো যদি আমরা একমত না হই তাহলে এবি পার্টি হয়তো জুলাই সনদ স্বাক্ষর করবে না। কিন্তু স্বাক্ষর না করলেও নির্বাচনের ব্যাপারে নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো দাবিও আমরা তুলব না। অতএব সেই জায়গাতে আমাদের পলিসি পজিশন হচ্ছে কনসিস্টেন্ট, শুরু থেকে আমরা যে বিষয়ে কথা বলেছি। তো এই হচ্ছে আজকে আমাদের সংক্ষিপ্ত ব্রিফিং। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে